সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য গণিত বিষয়ের উপর আলোচনা করব এবং এই পর্বে আমি তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে বই আছে এই ষষ্ঠ শ্রেণীর বইয়ের 1.1 নিয়ে আলোচনা করব এবং ক্যাডেট কলেজ অ্যাডমিশনের গণিতের জন্য এই ষষ্ঠ শ্রেণীর বইটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। এটার নাম দিয়েছি আমি যে ক্যাডেট স্পেশাল ম্যাথ ক্লাস 6। ঠিক আছে, এখানে আমরা যে আলোচনাগুলো করব এগুলো হচ্ছে 1.1 থেকে। আমি 1.1 থেকে আজকের এই পর্বে কিছু নোটস দেব, অর্থাৎ একেবারে শিটের মতো করে কতগুলো বিষয় আমি এখানে লিখেছি। এগুলো হচ্ছে তোমাদের বই থেকে, বইয়ের প্রত্যেকটা লাইন থেকে খুঁজে খুঁজে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এগুলো এখানে লিখেছি। তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে হুবহু এই বিষয়গুলো খাতায় তুলে নাও। তোমরা নিজেদের মতো করে তুলতে পারো অথবা আমি এখানে যেভাবে লিখেছি এইভাবেও তুলতে পারো এবং তোলার পর এগুলো একেবারে হুবহু তোমাদেরকে সবগুলো মুখস্থ করে নিতে হবে এবং এগুলো কিন্তু বুঝে বুঝে মুখস্থ করবে এবং এখানে কিন্তু একটা অক্ষরও কিন্তু একটা শব্দ কিন্তু বাদ দেওয়ার মতো নেই। যেগুলো ইম্পর্টেন্ট এগুলোই আমি এখানে লিখেছি এবং এগুলো হচ্ছে একেবারে বেসিক। এই বেসিকগুলো যখন আমরা জানবো তখন আমাদের অঙ্ক করতে এবং বুঝতে সহজ হবে। চলো তাহলে শুরু করি। প্রথমত দেখো যে 1.1 আলোচনা, যে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়, অর্থাৎ যত সংখ্যা আছে সবগুলোকে 10টি প্রতীকের সাহায্যেই প্রকাশ করা হয়। তারপরে দেখো প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। তোমরা এগুলো আগে থেকে অনেকেই জানো যে এই যে 10টা প্রতীক, এই 10টা প্রতীক দিয়ে কিন্তু সব সংখ্যায় প্রকাশ করা যায়। তারপর দেখো এই প্রতীকগুলো সংখ্যাও আবার অঙ্ক, অর্থাৎ এখানে যে 10টা প্রতীক আছে এগুলোকে আমরা সংখ্যাও বলতে পারি আবার অঙ্কও বলতে পারি, অর্থাৎ এগুলো প্রত্যেকটা এক একটা করে ডিজিট বা অঙ্ক, আবার এক একটা নাম্বার বা সংখ্যা। ঠিক আছে, তারপর দেখো শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এখানে যে শূন্য আছে, শূন্যটা বাদ দিলে এখানে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এগুলো সবগুলা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, শূন্যটা বাদ দিয়ে। তারপর দেখো প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। ঠিক আছে, এখানে যে প্রথম যে 9টা অঙ্ক আছে, যেমন 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ শূন্যটা বাদ দিয়ে বাকি 9টা প্রতীক বা বাকি 9টা অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ যেগুলোর মান আছে এগুলোই হচ্ছে সার্থক অঙ্ক। শূন্যের তো মান নেই। ঠিক আছে, কিন্তু বাকি প্রত্যেকের কিন্তু এক একটা করে মান আছে। তাই আমরা এই যে 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। যদি জিজ্ঞেস করা হয় সার্থক অঙ্ক কয়টি, তাহলে আমরা বলবো যে 9টি। ঠিক আছে, তাহলে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। তারপর 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। মনে করো যে আমাদের 15 লিখতে হবে, তাহলে 15 লিখবার জন্য আমরা কি করব? 15 লিখবার জন্য আমরা প্রথমত 1 লিখলাম, তারপর 5 লিখলাম, অর্থাৎ 2টা অঙ্ক পাশাপাশি বসিয়ে কিন্তু আমরা 15 বিষয়টা লিখলাম। এই জন্য বলা হচ্ছে যে 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। তারপর দেখো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন মনে করে যে একটু আগে আমি বললাম 15, এই 15 এটা হচ্ছে কথায় এবং এটাকে যদি আমরা অঙ্কের মাধ্যমে লিখি এটাকেই বলা হয় যে অঙ্কপাতন। বা মনে করো যে 110, এই 110 এটাকে যদি আমি অঙ্কের সাহায্যে লিখি তাহলে কোন রকম হবে? এই যে 1 1 0, এই যে 110 এটা আমি অঙ্কের সাহায্যে লিখলাম, এটাকেই বলা হয় যে অঙ্কপাতন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বলা হচ্ছে অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়, অর্থাৎ অঙ্কপাতনে এই যে 10টা প্রতীক আছে এই 10টা প্রতীক ব্যবহার করা হয়। তারপর দেখো 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের এই রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। তাহলে এই পদ্ধতিকে কোন রীতি বলা হয়? দশমিক পদ্ধতি বা 10 গুণোত্তর পদ্ধতি। কেন 10 গুণোত্তর পদ্ধতি বলা হয়? কারণ 10 ভিত্তিক বলেই সংখ্যা প্রকাশের এই রীতিকে দশমিক বা 10 গুণোত্তর পদ্ধতি বা রীতি, 10 গুণোত্তর রীতি বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে দেখো দেশীয় পদ্ধতিতে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পর প্রথম কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। এই যে শেষের যেটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মূলত কমা ব্যবহারের নিয়ম। অর্থাৎ দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম, এই কমা ব্যবহারের নিয়মটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা যে কোনো সংখ্যা সহজেই পড়তে পারবো। তাহলে কমা ব্যবহারের কিন্তু মূল কারণটা হচ্ছে যে যে কোনো সংখ্যা যেন আমরা সহজে পড়তে পারি, এই জন্যই কিন্তু কমা ব্যবহার করা হয়। তাহলে দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম কি? নিয়ম হচ্ছে দেশীয় পদ্ধতিতে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পর প্রথম কমা, এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। অর্থাৎ প্রথম কমাটা হচ্ছে 3 অঙ্ক পর, দ্বিতীয় কমা, তৃতীয় কমা বা পরবর্তী কমাগুলো 2 অঙ্ক পর পর বসিয়ে বসিয়ে যাব। যেমন যদি আমি দেখাই
একটা আমরা 5 অঙ্কের একটা সংখ্যা লিখছি, মনে করো যে 3 2 1 4 5, এই 5 অঙ্কের একটা সংখ্যা, বা মনে করো যে আরও একটা দিলাম, মনে করে 6 অঙ্কের হলো। তাহলে প্রথম কমা বসাতে হবে যে ডান পাশ থেকে, আমরা এই যে ডান পাশ থেকে আসবো এককের স্থান থেকে, প্রথম কমা হচ্ছে 3 অঙ্ক পর, তার পরবর্তী কমাগুলো এই 2 অঙ্ক পর পর, অর্থাৎ দেশীয় পদ্ধতি প্রথম কমা 3 অঙ্ক পর, তার পরবর্তী কমা হচ্ছে 2 অঙ্ক পর পর। এখানে আরও বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে প্রথম কমা দ্বারা হাজার বোঝায়, দেশীয় পদ্ধতির প্রথম কমা দ্বারা হাজার বোঝায়, দ্বিতীয় কমা দ্বারা হচ্ছে আমাদের লক্ষ বোঝায়, তৃতীয় কমা দ্বারা কোটি বোঝায়। ঠিক আছে, প্রথম কমা দ্বারা হাজার বোঝায়, দ্বিতীয় কমা দ্বারা লক্ষ বোঝায়, তৃতীয় কমা দ্বারা কোটি বোঝায়। এই বিষয়গুলো আমরা জানলে আমাদের বিষয়গুলো বোঝা সহজ হবে। আশা করছি তোমরা এই পুরো বিষয়টা এতক্ষণ লিখে নিয়েছো। হ্যাঁ, আমি একটু সরে দাঁড়ালাম, তোমরা এই যে সম্পূর্ণটা ভিডিওটা পজ করে খাতায় তুলে নাও। এগুলো হচ্ছে নোটস, এগুলো তোমাদের বই থেকে খুঁজে খুঁজে লিখেছি। তোমরা কিন্তু চাইলে বইয়ের পৃষ্ঠায় কিন্তু এই লাইন সবগুলো পাবে, এর বাইরে কিন্তু কোনো কোনো কিছু আসার সুযোগ নাই। ঠিক আছে, অর্থাৎ এগুলাই হচ্ছে মূল বেসিক, এগুলো তোমাদের একেবারে মুখস্থ করে নিতে হবে। তাহলে এই হচ্ছে যে এতটুকু আলোচনা। আবার আমি পরবর্তী দেখো, এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতি নিয়ে আলোচনা করব, এবং এগুলো তোমরা হুবহু খাতায় তুলে নিতে পারো বা তোমাদের নিজেদের মতো করে তুলে নিতে পারো। এগুলো হচ্ছে নোটস, ঠিক আছে, এগুলো একেবারে তোমরা মুখস্থ করে নেবে এরকম কিছু বিষয়। তো দেখো বলা হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া হয় ও কথায় প্রকাশ করা হয়। অর্থাৎ এর আগে আমি কিন্তু দেশীয় রীতি নিয়ে আলোচনা করেছি, ওইখানে আমাদের যে স্থানীয় মানের একক, দশক এবং শতক, এই তিনটা বিষয় যেরকম আন্তর্জাতিক পদ্ধতিতেও কিন্তু এই একক, দশক, শতক কিন্তু একই রকমভাবে লেখা হয় এবং পড়া হয়। ঠিক আছে, কথায়ও প্রকাশ করা হয়, অর্থাৎ পড়া হয়। তারপর দেখো, শতকের বাম দিকের ঘরটি হাজারের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। আমি তোমাদেরকে এই সবগুলো বিষয় বোঝার জন্য প্রথমে তোমরা নিচের এই বিষয়টি খেয়াল করো। আমি এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে এক স্থানীয় মান লেখার এই যে বিষয়টা লিখেছি, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। ঠিক আছে, তোমরা বিষয়টা মুখস্থ করে নেবে যে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে এই যে স্থানীয় মান হচ্ছে এরকম। প্রথমত এখানে প্রথমটা যেটা বলেছে সেটা হচ্ছে একক, দশক, শতক আমাদের দেশীয় রীতিতেও কিন্তু হ্যাঁ এরকমই ছিল, একক, দশক, শতক হুবহু সেম টু সেম যেভাবে লেখা হয় পড়া হয় আন্তর্জাতিক পদ্ধতিতেও সেম। এই হাজারের এখান থেকে এসেই পার্থক্য। হাজারের এখানে কিন্তু আমাদের দেশীয় পদ্ধতিতে শুধু একটা সংখ্যা কিন্তু বসাতাম, ঠিক আছে, একটা বা দুটো সংখ্যা এরকম বসাতাম। তবে এখানে কি আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে 3টে সংখ্যা বসবে। ঠিক আছে, আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা একটা সংখ্যা বসাতাম, আবার অযুতের এখানে আরেকটা বসাতাম। ঠিক আছে, তবে এখানে হাজারের ঘরে আন্তর্জাতিক পদ্ধতিতে 3টা অঙ্ক, অনূর্ধ্ব 3টা অঙ্ক, এখানে বলেছে অনূর্ধ্ব 3টা অঙ্ক, অর্থাৎ আমরা 3-এর বেশি বসাতে পারবো না। 3-এর বেশি 4টা হলে 3টা হাজারের ঘরে বসবে আর একটা মিলিয়নের ঘরে চলে আসবে। তবে এখানে আমরা বসাবো যে অনূর্ধ্ব 3টা, অর্থাৎ সর্বোচ্চ 3টা বসাতে পারবো। যদি 2টা থাকে তাহলে 2টা বসবে, বাকি একটা শূন্য বসবে, বাকি একটা কি বসবে, শূন্য বসবে। ঠিক আছে, এখানে মিলিয়নের ঘরেও কিন্তু সেম, বিলিয়নের ঘরেও সেম। আর এখানে হাজারের ঘরে যে 3টা সংখ্যা বসবে সেই 3টা মিলে যে সংখ্যাটা হবে তত হাজার পড়া হবে। যেমন এখানে 3টা মিলে কত হলো, 222, তাই না? তাহলে 222 হাজার এটাকে পড়া হবে যে, আমরা এটা মনে করি এতটুকু নাই, তাহলে শুধু এতটুকু পর্যন্ত সংখ্যাটা পড়ব যে 222,451, এভাবে পড়বে। এখানে এটাই বলা হয়েছে যে শতকের বাম দিকের ঘরটি, যে শতকের বামের ঘরটি হচ্ছে হাজারের, এবং এই ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, যে 3টা অনূর্ধ্ব 3টা লিখলাম আমরা, এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন এখানে 222, তার মানে 222,000। ঠিক আছে, মিলিয়নের ক্ষেত্রেও সেম। তারপর আমরা একবার পড়ে নিই। দেখো, হাজারের ঘরের বাম দিকের ঘর হচ্ছে মিলিয়নের, এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। অর্থাৎ হাজারের ঘরের মতো মিলিয়নেও, যেমন দেখো হাজারের বামে হচ্ছে মিলিয়ন, মিলিয়নেও কিন্তু অনূর্ধ্ব 3টা, অর্থাৎ সর্বোচ্চ 3টা অঙ্ক লেখা যাবে এখানে, এবং 3টা অঙ্ক মিলে যে সংখ্যাটি হবে তত মিলিয়ন পড়া হবে। যেমন এখানে 111 আসছে, বসালাম, তার মানে এটা হচ্ছে 111 মিলিয়ন। এতটুকু পর্যন্ত সংখ্যাটা আমরা কি পড়ব, 111,222,451, এভাবেই আমরা পড়ব। তারপর দেখো বিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরের বামের ঘরটি হচ্ছে যে বিলিয়ন। এই যে দেখো মিলিয়নের ঘরে বামের ঘর বিলিয়ন,
বিলিয়নের, তারপর দেখো যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন এখানে 333 লিখলাম, তার মানে 333 বিলিয়ন 111,22,451। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। আর এখানে একটা বিষয়, এখানে তো মিলিয়নের ঘরে 3টা অঙ্ক বসবে। এখন মনে করো যে শুধু একটা অঙ্ক, মিলিয়ন পাচ্ছি আমরা শুধু একটা, তার মানে একটা আমরা সর্বডানে বসিয়ে বামে যে 2টা অঙ্ক যে থাকবে সেই 2টা অঙ্কে আমরা শূন্য বসাই দিব। তারপর যে দেখো বিলিয়নের ঘরে যে সর্বডান পাশ থেকে আমরা যে ডান পাশ থেকে বসে আসব, 2টা অঙ্ক হয় তাহলে 2টা অঙ্ক, একটা অঙ্ক হলে একটা অঙ্ক। বিলিয়নের ক্ষেত্রে এটা ঝামেলা নেই, তবে যদি আমরা এই যে বিলিয়নের একটা মনে করো বিলিয়ন সংখ্যা, তবে এখানে মিলিয়নের ঘরে মনে করো শুধু 1 মিলিয়ন, ঠিক আছে। যদি বলা হয় যে 333 বিলিয়ন 1 মিলিয়ন, তখন 1 মিলিয়ন আমরা এখানে শুধু 1 লিখব, 1-এর আগে 2টা অঙ্কে আমরা 2টা শূন্য বসিয়ে দেব। এটা হচ্ছে অঙ্ক পাতনের নিয়ম। এগুলো আমরা যত বেশি অঙ্ক করব তার পরবর্তীতে তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এবার দেখো তার পরবর্তী কী বলা হচ্ছে, আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো সংখ্যা শুদ্ধ ও সহজভাবে পড়ার জন্য সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয়। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে 3 অঙ্ক পরপর, একেবারে ইজি, ঠিক আছে। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে কমা বসানোর নিয়ম পড়েছিলাম। প্রথমত ডান দিক থেকে প্রথম কমাটা হচ্ছে 3 অঙ্ক পর বসবে, তার পরবর্তী কমাগুলো 2 অঙ্ক পর পর বসে বসে যাবে। তবে আন্তর্জাতিক পদ্ধতিতে একেবারে শুরু থেকেই কিন্তু 3 অঙ্ক পর পর বসে বসে যাবে। এখানে কোনো 2 অঙ্কের পর বসানোর কোনো নিয়ম নেই। আন্তর্জাতিক পদ্ধতি মানেই হচ্ছে যে 3 অঙ্ক পর পর কমা। যেমন এখানে আমরা যদি এই সংখ্যাতে কমা বসাতে যাই, তাহলে যে 1, 5, 4, যে এই 4-এর পরে একটা কমা, প্রথম কমা এখানে, দ্বিতীয় কমা এখানে, তৃতীয় কমা এখানে, এরকম। তাহলে প্রথম কমা দ্বারা কি বোঝাবে? হাজার বোঝাবে। দ্বিতীয় কমা দ্বারা এখানে কি বোঝাবে? মিলিয়ন বোঝাবে। তৃতীয় কমা দ্বারা আন্তর্জাতিক পদ্ধতি কি বোঝাবে? বিলিয়ন বোঝাবে। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাকে একসাথে কি পড়বো আমরা? 333 বিলিয়ন 111 মিলিয়ন 222,451, এভাবেই আমরা পড়ব। তাহলে এবার আমাদের যদি বলা হয় যে ওই যে আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা 2টা বিষয়ে আমরা আলোকপাত করতে পারি। সেটা হচ্ছে কি, দেখো 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। এই বিষয়টা আমরা মুখস্থ করে নিব, যদিও তোমাদের আগে থেকে অনেকের বিষয়টা মুখস্থ আছে যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে এটা কিভাবে আসলে, দেখো 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আমরা এখানে 1 মিলিয়ন কোথায় পাচ্ছি? এই যে এখানে 1 মিলিয়ন মানে এই যে প্রথমটা। কিন্তু আমরা যদি এটা আমাদের দেশীয় পদ্ধতিতে দেখতাম, তাহলে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এভাবে আসতে আসতে, হ্যাঁ অযুত, লক্ষ, নিযুত, নিযুতের ঘরে কিন্তু এটা পাবো আমরা। তাহলে গুণে আসতে পারো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ঘরে। তাহলে 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ, আমরা জানি আগে থেকে, তোমরা জানো, না জানলে তোমাদের অবশ্যই বিষয়টা জানতে হবে। 1 নিযুত মানে 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন মানে হচ্ছে কত? 10 লক্ষ। 1 মিলিয়ন সমান বা বলা যায় 1 মিলিয়ন সমান 1 নিযুত, ঠিক আছে। 1 মিলিয়ন সমান 1 নিযুত, কারণ 1 নিযুত মানে 10 লক্ষই বোঝায়, ঠিক আছে। এই বিষয়গুলো আশা করি তোমরা জানো। এভাবে 1 বিলিয়নটা, এই যে এখানে যে 1 বিলিয়ন আসছে, মনে করো যে এই যে 3 পর্যন্ত 3 বিলিয়ন, 3 বিলিয়ন মানে হচ্ছে আমাদের এখানে আমরা যদি গুনে গুনে আসি এতটুকু কিন্তু আমরা 300 পাবো, বা এখানে যদি 1 থাকতো তাহলে 100 পেতাম, তাহলে 100 কোটি হতো, মানে কোটির ক্ষেত্রে 100 কোটি পেতাম আর কি, ঠিক আছে। তাহলে 1 বিলিয়ন সমান এই যে 100 কোটি। আশা করি তোমরা বিষয়টা সহজে বুঝতে পেরেছো। কেমন বুঝতে পেরেছো আমাকে নিচে কমেন্টস করে জানাও। আমি আজকে যে এই প্রথম পর্ব, এটা হচ্ছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের ম্যাথ সাবজেক্টের একেবারে প্রথম পর্ব, 1.1-এর প্রথম পর্বে আমরা কিছু বেসিক সম্পর্কে জানলাম। বিষয়গুলো অনেকের জন্য সহজ মনে হতে পারে যারা আগে থেকে পড়েছো, হ্যাঁ একেবারে সহজ, কিন্তু যারা পড়ো নাই তাদের কিন্তু এখন কিন্তু একেবারে সহজ হয়ে গিয়েছে আশা করি। কেমন বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাও, এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে তাও কিন্তু কমেন্টস করে জানাও। তোমরা যত বেশি কমেন্টস করবে তত বেশি কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো, তাই বেশি বেশি কমেন্টস করো। আর আজকে থেকে আমাদের পড়ালেখা শুরু হয়ে গেল। আমি ধারাবাহিকভাবে তোমাদের এই ক্যাডেট কলেজের অ্যাডমিশন প্রিপারেশনের ম্যাথ সাবজেক্টের ক্লাস টিউটোরিয়াল দিব ইনশাআল্লাহ। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে যত বেশি পারো ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হয়। তো এই হচ্ছে এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।